নমস্কার, আমি অরিন্দম চ্যাটার্জি। আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে টিস্যু। টিস্যুর দুটো পার্ট ছিল, একটা হচ্ছে প্লান্ট পার্ট আর একটা হচ্ছে অ্যানিমাল পার্ট। প্লান্ট পার্টটা অলরেডি আমরা দেখে ফেলেছি, কতগুলো তার ভাগ আছে: মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, সিম্পলে, কমপ্লেক্স, এই সমস্ত জিনিস আমরা দেখেছি। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে অ্যানিমাল টিস্যু। তা আসুন শুরু করা যাক। অ্যানিমাল টিস্যুর মধ্যে আজকে আমাদের যে 5টা টপিক আছে, আমরা প্রতিদিন 5টা টপিক করেই পড়ি। 5টা টপিকের মধ্যে প্রথম হচ্ছে অ্যানিমাল টিস্যু সম্পর্কে। অ্যানিমাল টিস্যু কাকে বলে, কি জিনিস, তার কতগুলো ভাগ আছে, স্কিমেটিক রিপ্রেজেন্টেশন, সেই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখব। দ্বিতীয় আমরা দেখব এপিথেলিয়াল টিস্যু সম্পর্কে। থার্ড আমরা দেখব মাসকুলার টিস্যু। ফোর্থ কানেকটিভ টিস্যু। অ্যান্ড থার্ড নার্ভাস টিস্যু। এই হবে আজকে আমাদের পড়ার বিষয়। এবার আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে অ্যানিমাল টিস্যু। অ্যানিমাল টিস্যু প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে টিস্যু কাকে বলে। টিস্যু মানে হচ্ছে কি ছিল একই রকম সেল যারা একই জায়গায় অরিজিন করছে এবং একই রকম ফাংশন করছে, তাদেরকে টিস্যু বলছি। তো এবার আমরা এখানে কি জানবো? এখানে জানবো হচ্ছে টিস্যু স্টাডিটাকে কি বলা হয়, হিস্টোলজি বলা হয়। আর টিস্যু টার্মটা দিয়েছেন বিচ্ছেদ বলে একজন ভদ্রলোক 1792-তে। আর আমরা আজকে যে টিস্যুগুলো পড়বো, কতগুলো টিস্যু আছে টিস্যুর মধ্যে? প্রথম হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, দ্বিতীয় হচ্ছে মাসেল টিস্যু, থার্ড হচ্ছে কানেকটিভ টিস্যু, অ্যান্ড ফোর্থ নার্ভাস টিস্যু। এই চারটে আমরা পড়বো। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এপিথেলিয়াল টিস্যু কিরকম টাইপের দেখতে হয়, তারপর হচ্ছে মাসেল টিস্যু, তারপর নার্ভাস টিস্যু, অ্যান্ড কানেকটিভ টিস্যু কিরকম দেখতে হয়। এখানে আমরা ব্লাড সেলের উদাহরণটা বা ছবিটা দিয়েছি। এখান থেকে আমরা একটা সাম্যক ধারণা পাচ্ছেন। অ্যানিমাল টিস্যুর মধ্যে কি ভাগগুলো আমরা কি পড়বো সেটা আজকে এই 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 জায়গাটা আমরা দেখবো। সেটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যুর মধ্যে কি স্কোয়ামাস, স্ট্রাকচারালি সেটা স্কোয়ামাস দেখতে, নাকি কিউবয়েডালের মতো দেখতে, নাকি কলম টাইপের দেখতে, নাকি সিলিয়েটেড দেখতে, নাকি গ্ল্যান্ডিউলার দেখতে, বা সেখান থেকে কিছু হরমোন নিঃসরণ হচ্ছে নাকি, সেটা আমরা দেখবো। দ্বিতীয় হচ্ছে মাস্কুলার টিস্যুর মধ্যে 3টে ভাগ আছে। একটা স্ট্রাইটেড মানে দাগ 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 থাকবে, এই যে এখানে একটা রেখা দেখতে পাচ্ছেন এরকম দাগ, অথবা আনস্ট্রাইটেড মানে কোনো দাগই থাকবে না, অথবা হৃৎপিণ্ডের মাসল বা কার্ডিয়াক মাসল। কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা 3টে ভাগ করেছি: প্রপার, স্কেলিটন অ্যান্ড ফ্লুইড। প্রপারের মধ্যে আপনি দেখুন লুজ, মানে কানেকটিভ টিস্যুটাকে লুজলি বাইন্ডেড আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যারিওলার আর অ্যাডিপোজ টিস্যু। অ্যাডিপোজ টিস্যু জানেন, আপনার যে লিপিড, আপনার যে মেদ হয় সেগুলোকে অ্যাডিপোজ টিস্যু বলা হয়। দ্বিতীয় হচ্ছে ডেন্স, সেটা কি খুব ডেন্সলি আবদ্ধ আছে। তার মধ্যে আছে টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন লিগামেন্ট আমরা আলাদা করে পড়বো, কাকে টেন্ডন বলে, টেন্ডন কার সঙ্গে জুড়ে থাকে, লিগামেন্ট কার সঙ্গে জুড়ে থাকে। তারপর হচ্ছে স্কেলিটাল মাসেলের মধ্যে বোন। এই যে আমার স্ট্রাকচার, এর মধ্যে এই প্রথম এটা কি, এটা স্কাল স্ট্রাকচার। তো এই যে স্কাল স্ট্রাকচার, এটা তো একটা বোন, এবং তার মধ্যে এই যে কানের লতি বা এই নাকের এই জায়গাটা, এগুলো কি কার্টিলেজ। এই জায়গাটা আমরা পড়বো। ফ্লুইডের মধ্যে 2টো ভাগ আছে। একটা ব্লাড, আমার শরীরের মধ্যে যে ব্লাড আছে, ব্লাড সেল আছে, সেটা ব্লাড, আর ব্লাডের পরেও লিম্ফ আছে, ঠিক আছে। এই দুটো জিনিস আমরা জাস্ট ওপর দিয়ে সুপারফিশিয়ালি দেখবো, কারণ ব্লাড বলে আলাদাভাবে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে, আমাদের সিলেবাসে আছে সেটা। ফোর্থ হচ্ছে নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু আমরা ওপর দিয়ে পড়বো। নার্ভাস টিস্যুর অ্যাকশন, ডেন্ড্রন কি, নার্ভাস টিস্যুর কাজ, সেই ওপর আমরা মোটামুটি আমাদের আলোচনা পর্বটা এই জায়গাটাতে আমরা সীমাবদ্ধ রাখবো। এবার যদি বলা হয় এপিথেলিয়াল টিস্যু, প্রথম আমরা যেটা পড়ছি আজকে, আমাদের প্রথম টপিকের মধ্যে পড়ছি এপিথেলিয়াল টিস্যু। সোজা ভাষায় মনে রাখতে গেলে, আমি আগের দিনে হয়তো আপনাদের বলেছিলাম, বাইরে যে এই যে চামড়াগুলো আছে এগুলোই আমাদের এপিথেলিয়াল টিস্যু। মানে মোটামুটি আমাদের বডি, অর্গ্যান, ব্লাড ভেসেল, তার বাইরে যেটা আছে মোটামুটি সেগুলো সব এপিথেলিয়াল টিস্যু। এই যে নখ দেখতে পাচ্ছেন, নখ, এটাও কিন্তু একটা এপিথেলিয়াল টিস্যু। তাহলে বেসিক্যালি এরা কি করে, প্রোটেক্টিভ, আমাদের প্রোটেকশন দেয়। এটা সিক্রেটরি হতে পারে, এটা অ্যাবজর্পটিভ ফাংশন করতে পারে, মানে অ্যাবজর্ব করতে পারে। সিক্রেটরি ফাংশনটা একটু পরেই দেখতে পাবেন যে কি সিক্রেশন করে, কেন করে। এবার বেসিক্যালি আমরা এপিথেলিয়াল টিস্যুকে 2টো ভাগে ভাগ করবো। একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াল টিস্যু, মানে হচ্ছে একটাই লেয়ার থাকবে। আর যদি সেটাকে স্ট্র্যাটিফাইড বলি, মানে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার, তার উপর আরেকটা লেয়ার, এরকম থাকবে। তাই এই 2টো ভাগে এপিথেলিয়াল টিস্যুকে ভাগ করা যায়। এবার এই যে এপিথেলিয়াল টিস্যুটা ছিল, সেই এপিথেলিয়াল টিস্যুর মধ্যে 2টো ভাগ ছিল, একটা সিম্পল, একটা স্ট্র্যাটিফাইড, মানে অনেকগুলো লেয়ার। বা সিম্পল যে মানে একটা লেয়ার যায়, তাকে আমরা তার স্ট্রাকচার অনুযায়ী অনেকগুলো ভাগে ভাগ করছি। প্রথম ভাগ কি? প্রথম হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা এই ছবিটাতে দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট, একদম ফ্ল্যাট। যেটা আমাদের মাউথ, লাং, এই স্কোয়ামাস নিয়ে কিন্তু খুব কাজ হচ্ছে করোনার জন্য।
কি করছে, মানে নাকের ভেতর, মুখের ভেতর থেকে স্কোয়ামাস সেলটা তুলে আনছে, ঠিক আছে। এরা কি করে, মানে বিভিন্ন গ্যাস মেটেরিয়াল এক্সচেঞ্জে আমাদের সাহায্য করে। দ্বিতীয়ত কি, কিউবয়েডাল এপিথেলিয়াম, দেখছেন এই যে কিউব কিউব টাইপের, যদি আপনি রিজনিং করেন, কিউব বলতে লুডুর ছক্কাগুলোকে যদি দেখেন বা ওই টাইপের মনে করেন, তো ওখানে কি কিউব টাইপের যে স্ট্রাকচার, সেই রকম যদি আমার কোনো এপিথেলিয়াল সেলের স্ট্রাকচার থাকে তাকে বলবো কিউবয়েডাল এপিথেলিয়াম। তারপরে আপনি দেখছেন কলামনার এপিথেলিয়াম। কলামনার মানে কি, এরকম কলাম স্তম্ভ মতো আছে। কিউবয়েডাল এপিথেলিয়াম সাধারণত সিক্রেটারি বা অ্যাবজর্পটিভ ফাংশন করে, আর কলামনার এপিথেলিয়াম এরা সাধারণত স্টমাক, ইন্টেস্টাইন, সালাইভারি গ্ল্যান্ড, এরাও সিক্রেটারি আর অ্যাবজর্পটিভ দুটোই ফাংশন করে। তো দুটো যেটা দেখছেন, একটা কিউবয়েডাল, একটা কলামনার, দুজনের ফাংশন কাইন্ড অফ সেম, ওয়ারাস স্কোয়ামাস এপিথেলিয়াম, ঠিক আছে, সেটার ফাংশনটা একটু আলাদা, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, বুঝতেই পারছেন নাকের এই জায়গাগুলো বা মুখের ওই জায়গাগুলো। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এইখানে ছবিটাতে আপনি বুঝতে পারছেন যে আমি যেটা হাত দিয়ে বোঝাচ্ছিলাম যে অনেকগুলো লেয়ার থাকবে তার মধ্যে, এরা কিন্তু সাধারণত প্রোটেক্টিভ ফাংশন করে। এবার আমরা দেখছি সিলিয়েটেড এপিথেলিয়াম। এতক্ষণ যেগুলো পড়ছিলাম সেগুলো স্ট্রাকচার অনুযায়ী বোঝা যাচ্ছে যে সেটা কি টাইপের এপিথেলিয়াম। এখানে আমরা দেখতে পাচ্ছি সিলিয়েটেড, মানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা সিলিয়া টাইপের ব্যাপার আছে, এটা চুলের মতো কিছু জিনিস আছে, এইগুলোকে বলা হয় সিলিয়া। এই যে সিলিয়েটেড এপিথেলিয়াল টিস্যু, এরা সাধারণত আমাদের কোথায় থাকে, রেসপিরেটরি ট্র্যাক্টে থাকে অথবা ওম্যানের ফ্যালোপিয়ান টিউবে থাকে। নেক্সট যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এক্ষুনি আমরা বলছিলাম যে এটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো। এখানে দেখুন ছবিটা, যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের এটা বাইরে একটা সিক্রেটরি ইউনিট আছে, সেখান থেকে একটা উপরের দিকে দেখুন একটা ডাক্ট আছে, এই ডাক্ট দিয়ে সিক্রেটরি ইউনিট থেকে সিক্রেশন হয় এবং সেখান থেকে হরমোন বা অন্যান্য জিনিস এই ডাক্টের মাধ্যমে বাইরে কানেকটিভ টিস্যু দিয়ে বাইরে যেখানে ফাংশন করতে হবে তাকে সেখানে যায়। তো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম মানে হচ্ছে তার মধ্যে গ্ল্যান্ডের অবস্থান থাকতে হবে। গ্ল্যান্ড সেটা হরমোনের গ্ল্যান্ড হতে পারে বা অন্যান্য গ্ল্যান্ড হতে পারে, সেখান থেকে তার ফাংশনটা বাইরের দিকে ওই ডাক্টের মাধ্যমে কানেকটিভ টিস্যু হয়ে অন্য জায়গায় পৌঁছে যাবে। আর সিলিয়েটেড এপিথেলিয়াম, বুঝতেই পারছেন যে এখানে সিলিয়ার উপস্থিতি থাকবে, আর এরা সাধারণত আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট বা ফ্যালোপিয়ান টিউবে থাকে। এই যে এতক্ষণ ধরে এতগুলো আমরা এপিথেলিয়াল টিস্যু পড়লাম, মধ্যে কথা কি মনে রাখতে হবে যে কোন এপিথেলিয়াল টিস্যু কোথায় আছে, এটাই কিন্তু কোশ্চেন হয়, আর এই জায়গাটাই মনে রাখতে হবে। এবার আমরা দেখছি মাস্কুলার টিস্যু। প্রথমে এই ছবিতে দেখুন যে একজন বডি বিল্ডার মাসেল মানে বাইসেপ কার্ল মারছেন। তো মাসেল মানে আপনি কি শুধু বাইসেপের কথাই ভাবেন বা বাইসেপই জানেন, বা ওয়েট লিফটাররা যে মাসেল দেখায় সেটাই কি সেই জায়গাতেই শুধু মাসেল আছে আর কোথাও নেই? তো এই জন্য এই ইন্ট্রোডাকশনটা দেওয়া যে ইউ ক্যান ফ্লেক্স ইউর মাসেল, বডি বিল্ডারদের মতো আপনি মাসেল ফ্লেক্স করতে পারেন, কিন্তু আপনার বাকি জায়গাতে অনেক মাসেল আছে যেগুলো আপনার, যার উপর আপনার কোনো কন্ট্রোল নেই। আপনার ভাগ্য বলো সেখানে আপনার কোনো কন্ট্রোল নেই। যদি সব কিছু আপনি কন্ট্রোল করতে যান তাহলে এভরিথিং উইল বি ব্রোকেন ডাউন লাইক আ সোশিয়ালিস্ট ইকোনমি, সোশিওলজি ইকোনমি বা ইউএসএসআর এর মতো সব কিছু ভেঙে যেতে পারে, তার সম্ভাবনা থাকে। কিছু মাসেল এমন আছে আমাদের দেহে যেগুলোকে আপনি কন্ট্রোল করতে পারেন না, এবং সেই রকমই একটা মাসেলের নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল। আর সেটা যখন স্টপ হয়ে যাবে আপনার প্রাণবায়ু তখন বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে মাসেলের মূল ব্যাপার, যে কিছু মাসেল আছে যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন আর কিছু মাসেল আছে কন্ট্রোল করতে পারবেন না। আর শুধুমাত্র বাইরে মাসেল আছে তা নয়, শরীরের মধ্যে বিভিন্ন অর্গানের মধ্যে বিভিন্ন জায়গায় মাসেল আছে, বুঝলেন? এবার আমরা মাসেল এর বায়োলজিটা দেখছি। মাসেল বলতে সাধারণত মাসেলের যে সেলগুলো থাকে সেগুলো হচ্ছে মাসেল ফাইবার, ঠিক আছে। এবার এই মাসেল ফাইবারগুলো কখনো কন্ট্রাকশন হয়, কখনো রিল্যাক্সেশন হয়। কন্ট্রাকশন হলে কি হবে, জিনিসটা ছোট হয়ে যাবে, এবং রিল্যাক্সেশন হলে জিনিসটা বেড়ে যাবে। এই যে আমি এতক্ষণ ধরে হাতটা নাড়াচ্ছি, তো এই যে হাতের কন্ট্রাকশন এটা মাসেলের দ্বারা হচ্ছে, এবং রিল্যাক্সেশন। তার মধ্যে কিছু মাসেল আছে যেগুলোকে আমরা করছি ভলেন্টিয়ারি বলা হয়, ভলেন্টিয়ারি মাসেল। কিছু হচ্ছে নন ভলেন্টারি বা ইনভলেন্টারি মাসেল, সেগুলোকে কন্ট্রোল আমরা করি না। এবার এখানে আপনি ছবিতে দেখতে পাচ্ছেন স্কেলিটাল মাসেল, স্মুথ মাসেল, কার্ডিয়াক মাসেল, ঠিক আছে। এই ছবিটা ভালো করে মনে রাখবেন, এরপর আমরা এই ডিটেলসে এরপরে আসছি। প্রথমে আপনি দেখছেন এখানে যে স্মুথ মাসেল। স্মুথ মাসেল মানে কি, যে সমস্ত মাসেলগুলো আমাদের অর্গানের মধ্যে আছে বা অর্গানের বাইরে, অর্গানের ফাংশনের জন্য বা অর্গানের রিল্যাক্সেশন এবং এক্সপ্যানশনের জন্য দায়ী। যেমন হচ্ছে আপনি কিছু খেলেন, গলাদ্যকরণ করলেন, এই গলাদ্যকরণ যে করছেন এইখানে আপনার ইন্টেস্টাইনে কিছু কন্ট্রাকশন রিল্যাক্সেশন হচ্ছে। এই যে ভলেন্টারি
ফাংশন অফ আ অর্গ্যান ডিউ টু দ্য মাসেল, এই যে মাসেলগুলো কাজ করছে এখানে, এটা হচ্ছে স্মুথ মাসেল। কিছু হচ্ছে স্কেলিটাল মাসেল, ধরুন আপনি ম্যারাথনে দৌড়াচ্ছেন বা আপনি এই চোখের পাতা ফেলছেন, তো এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে আপনি নিজে করছেন, আপনার কনসাস কন্ট্রোলের দ্বারা হচ্ছে, আপনি কন্ট্রোল করছেন। তো এই জায়গাটাকে বলা হয় স্কেলিটাল মাসেল, মানে কোনো মাসেল টিস্যু হুইচ ইজ অ্যাটাচড উইথ আ বোন ইজ কল্ড স্কেলিটাল মাসেল। থার্ড হচ্ছে কার্ডিয়াক মাসেল। কার্ডিয়াক মাসেল কি? হৃৎপিণ্ডে থাকে, এটাকেও আপনি কন্ট্রোল করছেন না, যার হৃৎপিণ্ডের যে আপনি জানেন যে নিলয় এবং অলিন্দ, তাদের যে কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশনের জন্য সারা দেহে পাম্প হচ্ছে ব্লাডটা, তো সেখানেও কিছু মাসেল আছে, সেই মাসেল যেটা আছে তার নাম হচ্ছে কার্ডিয়াক মাসেল বা হৃৎপিণ্ডের মাসেল। তো সামারি বলতে আমরা এখানে এইটাই বোঝাতে চাইছি যে কি জিনিস মনে রাখবেন, স্মুথ মানে ইন্টারনাল অর্গানে থাকে, এটা নন ভলেন্টারি বা এটাকে কন্ট্রোল করা যায় না। দ্বিতীয় হচ্ছে স্কেলিটাল মাসেল, যেটা বোনের সঙ্গে অ্যাটাচ থাকে, যেখানে আপনি দৌড়াচ্ছেন, এই যে আমি হাত নাড়াচ্ছি, এখানে বোন আছে, ঠিক আছে, ফ্যালেঞ্জেস বলে এগুলোকে, তো তার সাইডে সাইডে যে মাসেলগুলো আছে তাই তো কন্ট্রোল করছে আমার মুভমেন্টগুলোকে, যারা কন্ট্রোল করে সাধারণত সারা স্কেলিটাল মাসেল। আর কার্ডিয়াক মানে হৃৎপিণ্ডের মাসেল। এই হলো বিষয়বস্তু মোটামুটি। এইবার আমরা আসছি কানেকটিভ টিস্যুতে। কানেকটিভ টিস্যু কি দিয়ে তৈরি? ফাইব্রাস সেল দিয়ে তৈরি। সাধারণত ব্লাড এবং বোন এরাই হচ্ছে এক্সাম্পল স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। এছাড়াও লিম্ফ আছে, লিম্ফটা আমরা ধরছি না, ব্লাডের সঙ্গে ধরবো। তো সাধারণত কানেকটিভ টিস্যু সেপারেট হয় নন লিভিং মেটেরিয়াল কল্ড এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্সের দ্বারা, নন লিভিং পার্টিকেলের থেকে সেপারেট হয়ে থাকে। টিস্যু যেটা আরেকটা টিস্যুকে আবদ্ধ করতে বা কানেকশন করতে সাহায্য করে, সেই টিস্যুটাকে আমরা বলছি কানেকটিভ টিস্যু। বাট এখানে আমরা বোন আর ব্লাডটা পড়ছি, তাহলে বোন টিস্যু, এটা বোন টিস্যুর যদি ভাগটা আমরা দেখতে হবে এবার। তো বোন টিস্যু ডিফারেন্ট টাইপ অফ টিস্যু নিয়ে তৈরি হয়। তার মধ্যে কিছু হচ্ছে কম্প্যাক্ট বোন, কিছু হচ্ছে স্পঞ্জি বোন, কিছু হচ্ছে বোন ম্যারো, আর একটা হচ্ছে পেরিওস্টিম। এটা হচ্ছে কভারিংটা, লাস্টের লেয়ারটা। তো কম্প্যাক্ট বোন কাকে বলবো? যেটা আর কি খুব স্ট্রং, মানে আপনি যদি মুরগির মাংস খেয়ে থাকেন সেটা ভাবে বুঝতে পারেন। দেখবেন মুরগির মাংস যখন খাচ্ছেন, বাইরের যে লেয়ারটা আছে সেটা হচ্ছে কম্প্যাক্ট বোন, আর এর ইউনিটটাকে বলা হয় অস্টিয়ন। তারপরে দেখবেন স্পঞ্জি বোন, মানে ওর ভেতরেই থাকে একটু ছিদ্র ছিদ্র থাকে, পোরাস সাবস্টেন্স থাকে, তাই একে বলা হয় স্পঞ্জি বোন। এর ভেতরে যেটা আপনি ধরুন মানে বোনের ভেতরে যে লাল লাল মতো অংশটা থাকে, যেটাকে আপনি অনেক সময় খেয়ে নেন, তো ওটাকে বলা হয় বোন ম্যারো, ঠিক আছে। আর তার বাইরের যে আবরণটা থাকে, মানে পুরো বোনের বাইরের যে আবরণটা থাকে, তাকে বলা হয় পেরিওস্টিম। এটা আমরা ছবির মধ্যে এক্ষুনি দেখবো একটু পরে। তো পেরিওস্টিম সাধারণত ফাইব্রাস মেমব্রেন টাইপের হয়, এরা প্রোটেক্ট করে সারফেস, বোনের সারফেসটাকে, ঠিক আছে। এই ছবিটাতে দেখতে পাবেন যে এই যে বোনের স্ট্রাকচারটা, তার মধ্যে প্রথম বাইরে দেখুন পেরিওস্টিম, এরপরে যেটা হচ্ছে কম্প্যাক্ট বোন, তারপরে হচ্ছে বোন ম্যারো, আর বোন ম্যারোর সাইডে দেখুন বোন ম্যারো ক্যাভিটি, আর তারপরে হচ্ছে স্পঞ্জি বা কনসেলাস। দুটি প্রশ্ন আসতে পারে যে পোরাস সাবস্টেন্স অফ বোন ইজ কল্ড অ্যাজ কনসেলাস বা স্পঞ্জি বোন। বোনের মধ্যে দুটো তো পার্ট আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে স্কেলিটন, আমাদের স্কেলিটন। এটা ডিটেলসে আপনাকে পরে তো পড়ানো হবেই, কিন্তু এখন একটা আউটার লেয়ার। এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে স্কাল, স্পাইনাল কলাম, এছাড়াও ফিমার, টিবিয়া ফিবুলা, এবং ওই যে আমি লাস্টে বলছিলাম ফ্যালেঞ্জেস, হাতের পাতা বা পায়ের পাতা, সবাইকে ফ্যালেঞ্জেস বলা হয়। তো এই পুরো স্ট্রাকচারটা হচ্ছে স্কেলিটন, যেটা বোন দিয়ে তৈরি। এবার কটা বোন থাকে, অনেক সময় কোশ্চেন আসে, 206টা বোন থাকে। তাহলে বোন তো বুঝলাম, তাহলে কার্টিলেজ কাকে বলে? এই যে আমি বলছিলাম কান, তরুণাস্থি বাংলায় যেটাকে বলা হয়, এই নাকের জায়গাটা, এগুলো কার্টিলেজ। এটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু, এটা টাফ প্রোটিন ফাইবার দিয়ে তৈরি হয়, যেটা একটা স্মুথ সারফেস প্রোভাইড করে মুভমেন্ট অফ বোন অ্যান্ড জয়েন্টস। লিগামেন্ট কাকে বলে? এটাও একটা কানেকটিভ টিস্যু দ্যাট হোল্ডস বোন টু বোন কানেকশন যদি হয় তাহলে সেটাকে লিগামেন্ট বলে, আর বোন টু মাসেল যদি কানেকশন হয় তাকে টেন্ডন বলা হয়। দুটোই মনে রাখবেন, দুটো প্রচুর বার প্রশ্ন এসছে, কাকে বোন বলা হয়, কাকে কার্টিলেজ বলা হয়, উদাহরণ কি কার্টিলেজে, কাকে লিগামেন্ট বলা হয়, কাকে টেন্ডন বলা হয়, এই সমস্ত প্রশ্ন কিন্তু এসছে। এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে ব্লাড হচ্ছে একটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। এই ফ্লুইড কানেকটিভ টিস্যু যেটা দিয়ে পাস হয়, যে জায়গাটা দিয়ে পাস হয়, সেটা দুটো জিনিস, একটা হচ্ছে আর্টারি, একটা হচ্ছে ভেন। আর্টারি সাধারণত অক্সিজেন বহন করে, আর ভেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং আদার ওয়েস্ট মেটেরিয়াল বহন করে। তো ব্লাডের কাজ কি? এই যে জিনিসগুলো বহন করছে, নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন যে বহন করছে আর্টারি, সে বিভিন্ন জায়গায় নিউট্রিয়েন্ট পৌঁছে দিচ্ছে,
আর কার্বন ডাইঅক্সাইড সে যাচ্ছে ফুসফুসে এবং সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বার করে অক্সিজেনকে নিচ্ছে, সেখান থেকে আবার আর্টারি আবার বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট। এছাড়াও ব্লাডের কাজ কিন্তু ইনফেকশনের বিরুদ্ধে রক্ষা করা। এই যে আপনারা এখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন অনক্ষমতা বা ইমিউনিটি, সেগুলোও কিন্তু ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। টিস্যু রিপেয়ার করতেও ব্লাডের ভূমিকা আছে। এছাড়াও হরমোন এবং পিএইচ কন্ট্রোল, মানে আমাদের যে অ্যাসিড এবং বেস তার পিএইচ কন্ট্রোল, সেটা করতেও ব্লাড সাহায্য করে। ব্লাডের পিএইচ মনে রাখবেন 7.4, স্লাইটলি বেসিক। এছাড়াও আমরা যদি ব্লাডের কম্পোজিশন বলা হয়, তো ব্লাড দুটো ভাগে বিভক্ত। একটা হচ্ছে তার ফ্লুইড পার্ট, যেটাকে প্লাজমা বলা হয়, এটা হচ্ছে ব্লাড সেল। ব্লাড সেলের মধ্যে হচ্ছে রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর প্লেটলেট, এই তিনটে জিনিস থাকে। ডিটেলসে ব্লাড কিন্তু আমরা পরে বলবো। তো আমরা ওপর ব্লাডের ব্যাপারটা বললাম যে ব্লাড কি করে, কোন জায়গাটা দিয়ে ট্রান্সপোর্ট হয়, আর্টারি না ভেন। আর্টারির মধ্যে অক্সিজেন আর নিউট্রিয়েন্ট থাকে, ভেনের মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ওয়েস্ট পার্টিকেল থাকে। এটা কি কাজ করে ব্লাড? নিউট্রিয়েন্ট, অক্সিজেন ট্রান্সপোর্ট, টিস্যু রিপেয়ার, এছাড়াও বিভিন্ন রকম ফাংশন তার আছে। আর তার মধ্যে কি আছে, ব্লাডটাকে যদি আমরা ভাঙি কম্পোজিশন, একটা হচ্ছে ফ্লুইড পার্ট, একটা হচ্ছে ব্লাড সেল পার্ট, সবটাই এটা সুপারফিশিয়াল আইডিয়া, ঠিক আছে। এবার আসছি আমরা নার্ভাস টিস্যু। নার্ভাস টিস্যু কি করে, মানে যেমন ছবিটাতে আপনি দেখতে পাচ্ছেন যে একটা ডেন্ড্রন পার্ট আছে নার্ভাস টিস্যুর মধ্যে, আরেকটা লম্বা মতো অংশ আছে, আর লাস্টে অ্যাকশন টার্মিনাল আছে। নার্ভাস টিস্যু সাধারণত নার্ভাস টিস্যুর মধ্যে যে সেলটা থাকে তাকে নিউরন বলা হয়, আর এইটা নিউরনেরই একটা ছবি। নার্ভাস টিস্যু আপনার কি করে, বিভিন্ন এই যে আপনি এত ফাংশন করছেন তার মূল লিঙ্ক হচ্ছে নার্ভ। মাথা থেকে যে আপনি বিভিন্ন জিনিস করছেন সেটার ভেতরে যে বস্তুটা আছে তার নাম হচ্ছে নার্ভ সেল বা নার্ভ টিস্যু। বাকি ফাংশন তারপরে কানেকটিভ টিস্যুর মাধ্যমে মাসেল, মানে বোন করবে, আর বোনকে টানবে হচ্ছে মাসেল, এইভাবে আপনার মুভমেন্ট হবে। তাহলে এই যে সেল বডি, এটা নার্ভাস সেলের প্রচুরবার কোশ্চেন আছে, কি বলে তাকে? নিউরন বলে। তার একটা এক্সটেন্ডেড পার্ট আছে যেটা, বা সেল বডি আছে, সেটাকে চারদিকে, সেল বডির চারদিকে যে এক্সটেন্ডেড পার্ট আছে তাকে ডেনড্রাইট বলা হয়। সেল বডির ভেতরে নিউক্লিয়াস থাকে। তারপরে একটা অ্যাক্সন চলে যাচ্ছে, অ্যাক্সনের চারদিকে যে মায়োলিন সিড, হলুদ হলুদ ছবিতে দেখতে পাচ্ছেন, তার মধ্যে সোয়ান সেল থাকে। নোড অফ রানভিয়ার দুটো মায়োলিন সিডকে বাধা দিয়েছে, সেটা হচ্ছে নোড অফ রানভিয়ার। আর তারপরে হচ্ছে অ্যাকশন টার্মিনাল থাকে। এই অ্যাকশন টার্মিনাল আরেকটা অ্যাকশন টার্মিনালের সঙ্গে বাইন্ড হতে পারে, অথবা আরেকটা ডেনড্রনের সঙ্গেও বাইন্ড হতে পারে, বা ডেনড্রাইটিক নোটসের সঙ্গেও বাইন্ড হতে পারে। তো এইভাবে তারা দুটো পয়েন্টের মধ্যে কমিউনিকেশন করে। তো এই হলো আমার অ্যানিম্যাল টিস্যুর পুরো ব্যাপারটা। এছাড়াও আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলোতে এগিয়ে যাব। তো আগের দিনে আমাদের প্লান্ট টিস্যু হয়েছে, আজকে আমাদের অ্যানিম্যাল টিস্যু হলো। পুরোটাই একটা ক্লাসিফিকেশন এবং সুপারফিশিয়াল আইডিয়া। কোনোটাই আমরা শুধু বোনটা ছাড়া কোনোটাতেই আমরা ঢুকিনি, নার্ভ সেলের মধ্যেও ঢুকিনি, বা নার্ভাস টিস্যুর মধ্যেও ঢুকিনি খুব বেশি করে, বা বোনের মধ্যেও ঢুকিনি। মাসেলটা আমরা মোটামুটি একটু করেছি। মনে রাখবেন মাসেল আমাদের দেহে প্রায় 540-640টা টোটাল মাসেল আছে। এছাড়া আমরা এপিথেলিয়াল টিস্যুটা কি এক্সটেন্সিভলি মোটামুটি পড়লাম। এটা হচ্ছে আমার একটা সুপারফিশিয়াল আইডিয়া, যে জায়গাটা আমার একটা ধারণা দেবে। এরপরে আপনি এমসিকিউ প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে এখান থেকে কী কোশ্চেন আসে কি না আসে। আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনি সাবস্ক্রাইব করলে বা লাইক করলে, বা আপনার কোনো রকম যদি কমেন্ট করেন, পজিটিভ কমেন্ট হোক, নেগেটিভ কমেন্ট হোক, তাহলে আমাদেরই একটা মোটিভেশন হয়, এবং সেখান থেকে আমরা এইরকম কাজকর্মে আরও তৎপর হই, আরও এগিয়ে যেতে আমাদের মন চায়। তো ভালো থাকবেন, নমস্কার। Please do like this video, share with your friends and subscribe, because knowledge is empowerment.